ইনি পরামর্শ নেবেন। আমি ওনাকে বললাম আমার দিতে কোনো অসুবিধা নেই, মানে সার্ভার বলছি ওয়েবসাইটে ডাউনলোড করতে, তো ওরা সেটা পরামর্শ নেবেন, তুলে দেবেন। তারপর মানে এটা কি ওই যে 5,500 যাদের আর কি ওই যাদের বিরুদ্ধে তদন্ত হবে বা যাদের টাকা ফেরত দিতে হবে তাদেরটা শুধু, না পুরো 26,000-এর পুরো ওই মাসে সবার মিলে কথা বলেছেন ওরা, আমার তো তাই মনে হলো। হ্যাঁ, তাহলে 26,000 তুলে দিলে তাহলে তো ওখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মানে সে কথাটা তো আমি আজকে বলেছি। Okay. আজকে বলেছি। তাহলে এটা তো একটা বিরাট বড় একটা পদক্ষেপ। মানে এইটার জন্য না, আমি তো আবার বলছি, যতক্ষণ না আইনিভাবে আমি এটা লিখিতভাবে না পাচ্ছি, এসএসসিকে বলেছি লিখিতভাবে যদি আপনি পান কোনো আইন সংস্থা বা কোনো বড় লয়ার, তিনি যদি কনসাল্ট করে আপনাকে বলেন, আমরা তুলে দেবো। কিন্তু এটা কোনো আমি আপাতভাবে আমি আইন কিছুই বুঝি না, কিন্তু আমার খোলা মানে সেন্স থেকে আমার যেটা মনে হচ্ছে যে এতে অসুবিধা হওয়ার কথা নয়। মানে যে জায়গাটায় সব থেকে বেশি অস্বস্তিতে আপনাদের পড়তে হয়েছে, যে যোগ্য অযোগ্য কেন বিচার করা সম্ভব হচ্ছে না। সম্ভব আপনার কি মনে হয়? 3বার এসএসসি এফিডেভিট দিয়েছে যে নিশ্চিত হতে পারছি না হুজুর এইটা হচ্ছে যোগ্য, এইটা হচ্ছে অযোগ্য। এবার আপনি বলুন যে আপনার যদি কোনো এটাও তো বলেছে যে বাকিদের মধ্যে যে যোগ্য অযোগ্য মিশে নেই, এই গ্যারান্টি দিতে পারছি না, এই জন্যই তো সবাইকে সব শুদ্ধ বাতিল করলো। যোগ্য অযোগ্য মিশে নেই কিনা সেটা এই কথাটা একমাত্র কথা নয়, এই কথাটা একমাত্র কথা নয়। ওদের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য ছিল যে আমাদের কাছে এটা হার্ড ডিস্ক নেই, হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না। এই সিবিআই তা তদন্ত করে, তার ভিত্তিতে বেশ কিছু আধিকারিক সরকারি লোকজন তারা তাদের বিরুদ্ধে মানে জেলে যান, তার ট্রায়াল শুরু হয়েছে, প্লাস তারপর তাদের প্যানেল বাতিল হয়। এখন বিরোধী দল বলছে যে সবাইকেই বাতিল করা উচিত, বিশেষত সিপিএম বলছে, সিপিএমের লয়ার বলছেন যে পুরো প্যানেলটাই বাতিল করা উচিত, যোগ্য অযোগ্য বলে কোনো শব্দই চিনি না। তো আমরা এখনও মনে করছি যে একটা লাইফলাইন আছে, এর মধ্যে সত্যি যোগ্যরা আছেন। এখন সেটা রিভিউ পিটিশনে যদি মহামান্য প্রধান বিচারপতি যদি উনি কোনো একটা গাইডলাইন আমাদের দেন, আমরা সেটা চেষ্টা করব। রাতটা খানিক্ষণ আগে আপনি মেনশন করছিলেন যে বিরোধী দলের একটা ইন্টারফিয়ারেন্সের একটা গন্ধ আপনি পাচ্ছেন, প্রবলভাবে আছে। হ্যাঁ, সেটা কি দেখে মনে হচ্ছে? কারণ আন্দোলন তো করবেই শিক্ষকরা, আপনারা কি দেখে নিশ্চিত হচ্ছেন যে বিরোধী দল তো অবশ্যই ঝাঁপাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ডে যারা প্রথম কথা যে ওখানে এই বিভাজনটা ওদের কেন, একদল এসে কেন বলছেন যে আমরা অনশন করছি না? এটা তো ভালো, যত বেশি বিভাজিত হবে তত তো তাদের আমি সেটা মনে করি না। যারা অনশন করছেন তারা, ওদের বক্তব্য হচ্ছে যে ওরা একটা রাজনৈতিক একটি নির্দিষ্ট দলের মদতপুষ্ট। যারা অনশন করছেন তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, তারা যে রাজনৈতিক দলের মদতপুষ্টই হন না কেন। হ্যাঁ, কেননা তারা বঞ্চিত এবং যোগ্য, তাদের রাজনীতি আমার থেকে আলাদা হতে পারে। তো এই যে এমন একটা জায়গায় রাজনীতিকে নিয়ে যাচ্ছে, এমন একটা জায়গায় তাদের আন্দোলনকে নিয়ে যাচ্ছে যেটা আজকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা পর্যন্ত বলেছেন যে তালা দিচ্ছেন, তালা ভাঙছেন কেন, পুলিশকে আক্রমণ করছেন কেন, পুলিশ আহত হচ্ছে কেন। আমরা তো প্রত্যেকে, সরকার যেখানে সহযোগিতা করতে চাইছে, আলোচনায় বসছে, সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখছে, আপনাদের যাতে আবার পরিবারে বা আপনাদের জীবনে যাতে হাসি ফিরে আসে, এই এই অন্ধকার অংশটা যাতে খুব দ্রুত কেটে যায়, তার জন্য আমরা যেখানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি সবাই মিলে। একটা তো কোথাও ভরসা করতে হবে, সেখানে বিরোধী দলকে ভরসা করে সত্যি কোনো লাভ নেই। ওরা যদি এতদিনকার অভিজ্ঞতায় ওটা যদি এখনও না বুঝে থাকেন, তাহলে আমি কি বলবো? তাহলে আপনার কথাই ঠিক, ওর মধ্যে এখন এই যোগ্যদের মধ্যেও যে অযোগ্য মিশে নেই কে বলছে? আপনার কথাই আপনি যেটা বললেন, তাহলে হয়তো ওটাই ঠিক। আজকে আমি আর অমৃতাংশ আলোচনা করছিলাম, আমাদের অফিস তো কাছেই জানেন, আপনার অফিস এবং এসএসসির কাছে বিপুল সংখ্যায় লোক এসছে। এই যে ইস্যুটা কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেক পরিবারকে ছুঁয়ে যাচ্ছে, ইস্যুটা এতটা বড় নিশ্চয়ই। হ্যাঁ, তো এটাতে আপনি যেটা বলছেন যে আশঙ্কার কথা বলছেন যে প্রবলভাবে রাজনৈতিক একটা ইন্টারফারেন্সের চেষ্টা আছে। চাকরি তো কেউ দেয়নি, ওরা প্রত্যেকেরা চেয়েছেন যে 4 বছর বা 5 বছরের কোর্টের হিসেব, সেই হিসেব বলছে যে ভাই এরা সবাই মিলে বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করো, প্যানেল বাতিল করো। সিপিএম এর লোকজন বললো আর সুপ্রিম কোর্ট বাতিল করে দিল ব্যাপারটা, তাহলে সিপিএম জাস্টিফাইড কথা বলেছে, আপনিই বলছেন। সিপিএম না বিজেপি, সে আমি বলতে পারবো না। আর তাদের কথা শুনে মহামান্য আদালত করেছেন, এটা আপনার ব্যাখ্যা, আমার নয়।
হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার মানে বিরোধী দলের কথা শুনে সুপ্রিম কোর্ট বাতিল করছে, আমি সে কথা আপনার ব্যাখ্যা আমি এটা বলিনি। আমি বলতে চেয়েছি যাতে প্যানেলটা পুরো বাতিল হয়, যাতে এরা চাকরি ফিরে, এখনও যাতে ওরা চাকরি ফিরে না পান, তার জন্য একটা কনস্ট্যান্ট প্রভোকেশন আছে, যাতে রাজ্যটা একটু অচল হয়, এই আন্দোলনটা রাস্তায় ঘুরতে থাকে ক্রমাগত। একটু জাস্ট একটু পিছিয়ে নিয়ে যাই, ধরুন 11-র আগে বাম শাসনের সময় এরকম একটা কাণ্ড ঘটলো, তৃণমূল এই ছাত্রদের, এই যে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, এদের সঙ্গে নিয়ে আন্দোলনে যেত না? হ্যাঁ, নিশ্চয়ই যেত, নিশ্চয়ই আন্দোলনে যেত। বিরোধীরা গেছেন, ঠিক করেছে না, কিন্তু বাম আমলে আবার এরকমটা কখনো হয়নি যে দুর্নীতি এরকম হয়েছে বলে শোনা যায়। বাম আমলে এরকম কখনো হয়নি যে যেমন যে ধরা যাক যে আন্দোলন হচ্ছে, যে এখন যেমন যোগ্য যোগ্য শব্দটা শোনা যাচ্ছে, 2006-7 খুব ফেমাস শব্দ ছিল ইচ্ছুক অনিচ্ছুক। কি প্রসঙ্গে? জমি প্রসঙ্গে। এখন চাকরি হারা, তখন জমি হারা। তা একটা উদাহরণ দেখাতে পারেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী নেতাজি ইন্ডোরে সমস্ত জমিহারাদের ডাকলেন, ডেকে বললেন এই হচ্ছে আমাদের ব্যাখ্যা, এই হচ্ছে আমাদের ন্যারেশন, এই হচ্ছে আপনারা ইচ্ছুক, আপনারা ইচ্ছে করলে জমি দেবেন, বা অনিচ্ছুক আপনারা জমি দেবেন না, তাদের জন্য আমাদের এই প্যাকেজ। এটা যদি প্রথমে মানে এই যোগ্য অযোগ্যটা বিভাজনের চেষ্টাটা করা হতো, তাহলে কি এটা আরো বেশি সুবিধা হতো না, যাতে চাকরিটা না যায়? যোগ্য অযোগ্যের বিভাজনের চেষ্টা নিশ্চয়ই হয়েছে। এসএসসি তাহলে এবিডিপিটা দিল কেন? ওরা তো বলতে পারতো যে আমরা সিবিআই দেওয়া তালিকা মানি না। আচ্ছা, এই যে গোটা গল্পটার মধ্যে এই সাম্প্রতিককালে আমরা একটা শব্দ শুনিনি, দুর্নীতি। আদৌ দুর্নীতি বলে কোনো কিছু হয়েছিল এটা? সেটা তো মানে মহামান্য প্রধান বিচারপতি রায়ের 2-3টে জায়গায় আছে। তাহলে যেটা উনি ওনার রায়ে বলছেন সেটাই বা আপনি আমি কন্টেম্প অফ কোর্ট করি কী করে, সেটাকে আমি অস্বীকার করি কী করে? আপনি উল্টো কথা আমায় দিয়ে বলাতে চাইছেন কেন? আপনার এতে কি লাভ? লাভ তো নেই। আমি যদি কন্টেম্প অফ কোর্ট হয়, আপনার কোনো লাভ নেই। আমরাও সবাই মিলে একই চিন্তা করছি যে সত্যি এতগুলো মানুষের চাকরি গেল। চিন্তা না, মিডিয়ার এটা ভাবা যায় না, ওরা যাতে চাকরিটা ফিরে পায়। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, আমাদের সরকার ছাড়া কেউ চিন্তা করছেন না। সে তো বটে। এটা নিয়ে, এটা বিশ্বাস করুন, গোটা পশ্চিমবঙ্গের কারুর এটা নিয়ে কোনো সংশয় নেই। আপনাদের সরকার ছাড়া আর কেউ চিন্তা করছেন না, এবং চিন্তা করেছেন বলেই আজকে এই 26,000 আপাতত চাকরিহীন, তাদের নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে। এখনও লোকে স্বপ্ন দেখছেন আর কি। বাম আমলে একটা চিরকুটের গল্প শুনে মুখ্যমন্ত্রীও নেতাজি ইন্ডোরে বলেছেন, চিরকুটে চাকরির একটা গল্প শুনে আপনিও 2-1বার হয়তো মেনশন করেছেন, কবে করেছেন ঠিক স্মরণে নেই। তো তখন একটা ইনিশিয়েশন হয়েছিল যে এই চিরকুটে যারা চাকরি পেয়েছে তাদের আইডেন্টিফাই কেন করা হবে না। তারাও তো সেই অর্থে ওটা এক ধরনের দুর্নীতি তো নানা প্রকারের হয়। তো সেই চিরকুটে চাকরি পাওয়ার বিষয়টাও তো অনেকটা সিমিলার, নেতার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চাকরি পাওয়া। না, সেটার কি কোনো তাদের কি উইচ হান্টিং না হলেও তাদের চাকরি যখন যে সময়টা হচ্ছে তার মূলত কম্পিউটার আসেনি, কারণ কম্পিউটার বিরোধিতা ছিল তখন। অর্থাৎ এই যে এখন একটা এই যে সার্ভার শব্দ বলে কোনো শব্দ ছিল না, ওয়েবসাইট বলে কোনো শব্দ ছিল না, তাতেও তো ভাগ করা গেল না। কোথায় কিসে ভাগ করা গেল? এই মানে কে সত্যি সত্যি এরকম গন্ডগোল, এক্ষুনি বললাম তো, ভাগ করা গেছে, 3বার এফিডেভিট দিয়েছে। আপনি বিশ্বাস করছেন না সেটা? না, আমি বিশ্বাস করিনি, কোর্ট বিশ্বাস করেন। কোর্ট বিশ্বাস করলে আমাদের বিশ্বাস করে কি এসে যায়? কোর্ট বিশ্বাস করলে তো সত্যি যাদের চাকরিগুলো ঠিক তারা বিশ্বাস করেনি, এটা ঘটনা, এটা সত্য। কোর্ট বিশ্বাস করেননি। সে কেন করেননি, করলে ভালো হতো কি না করলে ভালো, সেই তর্কে, সেই জটিল মানে ধাঁধার মধ্যে ঢুকে কোনো লাভ নেই। তবে আমাদের একটা জিনিস মনে হয়, যদি সত্যি বাম আমলে মানে ঠিক আমরা যেরকম মিডিয়া চিন্তা আছে, আমরা এখানে এই চাকরিহীনদের নিয়ে, চাকরি যাওয়া নিয়ে চিন্তা করেছি, কেন চাকরি গেছে সেটা নিয়ে চিন্তা করেছি, ঠিক একইভাবে যদি বাম আমলে ওই রকম চিরকুটে দুর্নীতি করে চাকরি হয়ে থাকে সেটা নিয়েও আমাদের আপত্তি আছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার প্রত্যেকটা লোককে বার করে দেওয়া উচিত, কারণ তাদের জন্য কিছু যোগ্য লোক চাকরি পাননি। সেটা আপনারা একটু অবশ্য দয়ার বশবর্তী হয়ে বা কিছু। প্রথমে তার স্লোগান, તમને ખબર છે ટ્યુમેટ્સ પર દવાઓ 51% સુધીની બચત પર મળે છે બ્રાન્ડેડ દવાઓમાંથી আমাদের মূল কনসার্ন আজকে ধরুন আপনার সাথে যে কথা বলছি, যে একটাই প্রত্যেকের আবেদন বা দাবি হচ্ছে যে যাতে যোগ্যরা চাকরি ন্যায় বিচার পান, এবং মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে সরকার এদের পাশে আছে। নিশ্চয়ই। কিন্তু কোথাও
একটা হয়তো ইঙ্গিত কেউ খুঁজে বেড়াচ্ছেন, একটা অন্ধকার, দূরভিসন্ধি হতে পারে। কুচ্ছটিকা, না না, তারা অন্ধকারের মাধ্যমে তারা আলো খুঁজছেন ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর মাধ্যমে, কিন্তু কোথাও কি এরকম কোনো ইঙ্গিত থেকে যাচ্ছে যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন, যারা অযোগ্য, তাদের পাশেও সরকার ঠিক ইকুয়ালি? আমার একদম মনে হয় না সেটা, আমার এটা একদমই মনে হয় না। মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে সেদিন সেটা বলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা এই ভলেন্টিয়ারি যে কথা উনি জিজ্ঞেস করলেন, আপনার কথার মধ্যে উঠে এলো, বলেছেন যে তাদের ক্ষেত্রে আমরা রিভিউ পিটিশন অবধি ওয়েট করব, তাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা দেখব, কিন্তু তাদের পাশে আছে সরকার একেবারে মানে অযোগ্যদের পাশে একদমই নেই। না, নেই। এই ভলেন্টারি আপনার যে প্রশ্নগুলো একটু আগে করলেন, স্বেচ্ছাশ্রম, ভলেন্টারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটা আমার ধারণায় উনি যে আদালতের রায় চুকে বুকে যাক, আদালতের রায়ের মানে আমি বলতে চাইছি পুনর্বিবেচনার রায়, রিভিউ পিটিশনের রায় চুকে বুকে যাক, তারপর ওদেরটা নিয়ে ভাববো। আপনি তো একজন শিক্ষক, কারণ উনি সবাইকে চাকরি দিতে চান। হ্যাঁ, সেটা উনি বলেছেন যে আমি কারোর চাকরি যাক, আমি জীবনে কারোর চাকরি খাইনি। ইনফ্যাক্ট সেটা তো যখন ওই সুপার নিউমারি পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছিল, সেটা তো সবাইকে যাতে চাকরি দেওয়া যায় সেটা দেখুন, সেটাও তো আবার সিবিআই দিল। তো সেটা সুপ্রিম কোর্টকে যে দুটো ওইরকম সুপার নিউমারিটি প্রসঙ্গে যে ওই রকম যে কড়া অবজারভেশন দিলেন, তা সুপার নিউমারি এটা কি খালি যে বিচারপতি এটা দিয়েছিলেন খালি তার গালি দিলেন, না এটা নিয়ে যে যে গণমাধ্যমে এটা নিয়ে চর্চা করেছিল বা যে একটা ভার্চুয়াল যে আলোড়ন তৈরি হয়েছিল, সেটাকে উনি একই সঙ্গে নস্যাৎ করলেন। যেটা সুপার নিউমারি নিয়ে যেটা বলেছেন, সেটাতে সিবিআই ওই আপনাদের সবাইকে মানে ক্যাবিনেটকে হেফাজতে নিয়ে বা ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না, কিন্তু সুপার নিউমারি নিয়ে নাকি এখনো কিছু বলেননি। সেইটা নিয়ে কি হবে না হবে সে তো না, সুপার নিউমারি নিয়ে যেটা বলেছেন সেটা আবার হাইকোর্টে শুনানি আছে। আচ্ছা, হ্যাঁ, শুধু ওটা নিয়ে এক্ষুনি আমাদের ওটা নিয়ে কথা বলার মতো জায়গা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। মানে কার গালে কি সেটা না, এই যে সিবিআই তদন্ত সেটা তো সরিয়ে দিয়েছেন। আমি সিবিআই তদন্ত নিয়ে পার্টিকুলারলি সিবিআই তদন্ত বলছি। মানে মানে যেটা একটা মানে যে কোনো জায়গায় আমরা প্রত্যেকেই জানি যে এই দেখুন বিচারকদের ক্ষেত্রে সকলেই তো আমরা কে না জানি, রাজনীতি মানে তার দল আছে, বিচারকদের কোনো রাজনীতি আছে? একদম নেই। বিচারক মানেই তারা হচ্ছেন নিরপেক্ষ, নির্মোহ, তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। এমনকি আমার ধারণা বিচার ব্যবস্থা ছেড়ে দেওয়ার পরেও নেই। রঞ্জন গগৈ, অহিত গাঙ্গুলি, এদের কি কোনো পক্ষ ছিল? পক্ষ ছিল না। কিন্তু যেই মুহূর্তে বিচারপতি পদ থেকে সরে দাঁড়ালেন, তখন হয়তো কী করেন, কাজ নেই, একটা ভালো জায়গায় যেতে তো হবে। ফলে একটা প্রশাসনিক জায়গা থেকে ওরা আসলে রাজনৈতিক জায়গায় যুক্ত হলেন। ব্রাত্য তো একজন আর কি মূলত একজন শিক্ষক। আপনার কি কোথাও খারাপ লাগছিল যখন টিভির পর্দায় দেখছিলেন যে একটা সংঘর্ষ হচ্ছে পুলিশ এবং শিক্ষকদের? এটা তো আমরা খুব একটা দেখি না, শিক্ষকের আন্দোলন আমরা জানি একটা। খুব আমার খারাপ লাগছিল, তার থেকেও খারাপ লাগছিল যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে শিক্ষকদের মধ্যে হাতাহাতি হচ্ছিল, কে যোগ্য কে অযোগ্য, কে ভেতরে ঢুকবে। তাহলে আমার মনে হয় যে কথা উনি বলছিলেন, যারা ওখানে অশান্তি পাকিয়েছেন নেতাজি ইন্ডোরে, ওখানে কি অশান্তিপ্রবণ একদল লোক ছিলেন, তাদের মধ্যেই একটা অংশ কসবায় গেলেন। গন্ডগোলের জায়গাটা কোথায় জানেন তো? যে শিক্ষকরা আন্দোলন করছেন যে দাবি নিয়ে, সেই দাবির সঙ্গে আপনি বা সরকার সহমত। তো সংঘর্ষের প্রশ্নটা কোথায় আসে সেটাই তো ধরতে পারছি না। কারণ এরা চাকরি চাইছেন, যোগ্যরা, আপনারা বলছেন যোগ্যরা চাকরি পাবেন, সরকার পাশে আছে, তো সংঘর্ষের জায়গাটা কোথায়? আমি যেটা প্রথমে বললাম যে তাহলে আমার একটা রাস্তা হতে পারে, আমাকে অবিশ্বাস করুন, আমি ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছি, এটা একটা হতে পারে। আপনি ডিআই অফিসেও যাবেন, একই সঙ্গে বিকাশ ভবনে চিঠি লিখে আবেদন জানাবেন যে আপনার সঙ্গে আলোচনায় বসতে চাই। আমার ডিআইকে যদি তালা বন্ধ করে ওখানে রেখে দেন আর তারপর বলেন যে আমি আপনার সঙ্গে আলোচনায় আসুন বসি, এটা তো দুটো কন্ট্রাডিক্টরি। একটা হতে পারে যে আপনি আন্দোলন করুন, আন্দোলন তো আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এই শিক্ষকরা যদি চাকরি ফেরত পাওয়ার দাবিতে, যোগ্য শিক্ষকরা, তারা যদি আন্দোলন করছেন বা করেন আর কি, সেই আন্দোলনের পাশে আপনারা নেই, যেহেতু আপনারা আলাদা করে উদ্যোগ নিচ্ছেন চাকরি ফিরিয়ে দেওয়ার। আমরা তো একটু অপেক্ষা করতে বলছি। একটা বিভাজন
ওদের মধ্যেই আছে, সেটা আপনি মেনশন করেছেন প্রেস কনফারেন্সে। সেটা একটু একটু কি আমরা জানতে পারি যে বিভাজনের ব্যাপারটা কি? বিভাজন মানে খুব সহজ, একদল সরকারকে বিশ্বাস করছে না, ছোট অংশ, আর একটা বড় অংশ সরকারকে বিশ্বাস করছে। এখন আমি আপনাকে মানে বিশ্বাস করি এই কথাটা বলার পর আমাদের ডায়লগ ফুরিয়ে যায়, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি না এইটাকে যদি কেউ এক্সপার্টাইট করাতে চান তখন তাকে নানা রকম পন্থা নিতে হয়। এরা আবার যে ছোট অংশটা বিশ্বাস করেন না তারা আবার এদের যাতে এরা অবিশ্বাসীর দলে চলে যায়, ইচ্ছুক অনিচ্ছুকের মতো বিশ্বাসী থেকে অবিশ্বাসী হয়, তারা সেটার জন্য একটা প্রয়াস চালাচ্ছে। ধরুন আমার মনে হলো যে আজকে তারা, আপনি যে প্রশ্ন করলেন জাস্ট উত্তর দিনই, যে ওরা আজকে দাঁড়িয়ে ক্যাটেগরিক্যালি এটাই বলতে চাইলেন যে আমাদের যে ছোট অংশটা আছে সেইটার ফাঁদে আমরা পা দেবো না, এইটা বোধহয় বলতে চাইলেন, বোধ হয়। আমি যা বুঝেছি। আমি ওই পরেরটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ধরুন সত্যি ধরে নিচ্ছি উস্কানি হোক বা যাই কিছু হোক, যারা আন্দোলন করছিলেন তারা চাকরি হারা এবং তারা শিক্ষক। হ্যাঁ, এবার তারপর তাদের ওপর লাঠি চললো, তাদের লাথি খেতে হলো। এটা যখন দেখছিলেন শিক্ষক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি ছিল? বললাম এক্ষুনি আমাকে উনি এই প্রশ্নটা করেছেন যে সেটা কি করে ভালো লাগতে পারে, সেটা ভালো লাগেনি, কিন্তু সেটা নিয়ে আমাকে আপনি জিজ্ঞেস করে আপনি কি করবেন, এটা তো মানে পুলিশ কমিশনার এটা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার কথা বলেছেন। আমি অনুভূতিটা ন্যাচারালি ওরা যেটা বলেছেন তারা ওনাদের জায়গা থেকে, এবং হ্যাঁ। সেটা যুক্তি নির্ভর, কারণ এখন যেহেতু আমার ব্যক্তি শিক্ষামন্ত্রী যেহেতু আমার ব্যক্তি অনুভূতি আপনারা যেভাবে কম্পার্টমেন্ট করছেন যে একটা শিক্ষামন্ত্রী প্রশাসনিক লোক এবং ওই দপ্তর আমার নয়, কিন্তু আপনি একজন অধ্যাপক, আপনার ব্যক্তিগত হৃদয় কতটা উন্মোচিত হলো সেটা একটু অন্তত জানান। হ্যাঁ, মানে সংবেদনশীল ব্যক্তিদের তো ন্যাচারালি হয়, প্লাস আপনি শিক্ষক। তো সেটা নিয়ে আমি আমার মনে হয় খুব স্পষ্ট করে উত্তর দিয়েছি যে নিশ্চয়ই যে কোনোভাবেই পুলিশকে মারা উচিত নয়, কোনোভাবেই পুলিশ কর্মীও মানুষ, অধ্যাপকরাও মানুষ, শিক্ষকরাও মানুষ, তো শিক্ষকদেরও মারা উচিত না। মারা উচিত নয়, ছাত্র হয়ে অধ্যাপকদের গায়ে হাত দেওয়া উচিত নয়। হ্যাঁ, এই সবই এতে আমি বলেছি। রাজনৈতিক জীবনে আপনার ব্রাত্য বসুর জীবন, এটা কি সব থেকে টাফেস্ট ইনিংস? না, আমার কাছে ওদের প্রহিত কতটা হলেন বা আমি কতটা তাতে আমার খারাপ লাগা তৈরি হলো আপনি যে প্রশ্ন করছেন তার থেকে অনেক বেশি আমার কাছে দরকারি বলে মনে হচ্ছে অন্তত রিভিউ পিটিশন পর্যন্ত আমি ঠিকঠাকভাবে ওনাদের সহযোগিতা করতে পারছি কি না, আমার মানে মানে আমার 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 কথা, আমার আচরণ বা কথা বা তার মানে যে সহযোগিতার ওরা প্রত্যাশা করছেন, হ্যাঁ, তা একসঙ্গে আমি সেটা সার্ভ করতে পারছি কি না। একই সঙ্গে আমার দপ্তর, আমার সরকার যাতে কোনোভাবে কন্টেম্প্ট অফ কোর্ট না হয় সেই চেষ্টাও আমাকে একই সঙ্গে চালাতে হচ্ছে। মানে এটার কোনো টাইম ফ্রেম রেখেছেন যে কতদিনের মধ্যে, ধরুন 2-3টে জিনিস তো যেগুলো হয়েছে, একটা বলেছেন আপনি মিরর ইমেজটা তুলে দেবেন যদি আইনগতভাবে একটা ওদের সঙ্গে কথা হয়েছে, ওরা তো বলেছেন একটা বোধহয় 21 তারিখের ডেটের কথা ওরা বলেছেন। আইনি পরামর্শ পেলে 2 সপ্তাহের মতো বলছিলেন। আইনি, হ্যাঁ 2 সপ্তাহ আইনি পরামর্শ পেলে তার মধ্যেই হয়ে যাবে, 21 তারিখও হয়তো যাবে না। আরেকটা বোধহয় ফাঁড়া আছে, 32,000 প্রাথমিক শিক্ষকের একটা মামলা বোধহয় কোর্টে এখনো বিচারাধীন। বিশেষ ক্ষেত্রে গণমাধ্যমে আমি দেখলাম নানা রকমের চর্চা হচ্ছে, এই চাকরিও যাবে। এখন এরা তো চাকরিটা দেননি, চাকরিটা দিয়েছেন মমতাদি। তা মমতাদির যে কথাটা আমি আবার প্রেস কনফারেন্সে বলছি যে মানে কিন্তু চোরানা আসনে ধর্মের কাহিনী, মানে পুরনো বাংলা প্রবাদই বলতে হয় যে বাদ্যমান নাম নেই কিলমারার গোসাই। তো এটা উল্লাস করছেন, এই উল্লাস নিশ্চয়ই যারা প্রাথমিকের শিক্ষকরা এখন আছেন তারা লক্ষ্য রাখছেন যে 33,000 আপনার কথায় ভাগ্য বা ভবিষ্যৎ সামনে অনিশ্চয়তার মধ্যে আছে। একটা খুব ক্রিটিক্যাল জায়গায় আছে আমাদের স্কুলগুলো আজকে। এটা তো ঘটনার রীতি, কার দোষ সেটা এখন বিচার করার বিষয় নয়, যে অধিকাংশ অনেক স্কুলেই আজকে টিচার নেই, স্কুলের যারা স্টাফ তারা নেই। প্রাইমারিতেও তাই ছিল না, কিন্তু দেখুন এই যে রিক্রুটমেন্টটা হলো 22 সালে, আমরা কিন্তু 10,000 রিক্রুটমেন্ট করলাম 23 সালে। উত্তর কলকাতার একটি স্কুলে একজন, যেটা অমৃতাংশু ভট্টাচার্য এবং ব্রাত্য বসুও জানেন সে স্কুলটির কথা, একজন কেমিস্ট্রি টিচার সায়েন্স ডিপার্টমেন্টটাকে দেখতেন,
ওনার চাকরিটা চলে গেছে এই ইয়েতে, পুরো সায়েন্স ডিপার্টমেন্টটাই বন্ধ হয়ে এই ক্রাইসিসটা ধরুন আজকে ধরুন আপনার একটা আমি সফল মিটিং 4 বছর ধরে আমি নিয়োগ করতে পারছি না। আমি যদি আমার সময় আমি যদি একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে পারতাম এই মামলা টামলা জট টট সামলে, তারপর আমি তো বলেছিলাম, মানে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, আমি যদি একটা রিক্রুটমেন্ট করতে পারি, মামলা করে দেখান, আমায় মামলা জিতে দেখান। কারেক্ট, এইটা কিন্তু সবাই জানতে চান, মানে যে মানে আপনি সিলেকশন করছেন বা এই যাদের চাকরি দিচ্ছেন, সেটার থেকেও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনি যে বুক বাজিয়ে বলছেন না যে স্বচ্ছ করব, এমন স্বচ্ছ করব যে কেউ একটা প্রশ্ন তুলতে পারবে। 11, 12, 13 সালে যে এসএসসি হয়, এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি তখন নেই, তারপরেও আমরা ওটা মামলা হয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জিতি আমরা মামলা তো হতেই পারে, মামলাতে যে কোনো মামলা করার অধিকার আছে, মামলা হোক, কিন্তু আমি বলছি যে আমি এই যেভাবে ওই চিত্তরঞ্জন মণ্ডলের এসএসসি জিতেছিল, এই এসএসসিও জিতবে এবং রিক্রুটমেন্ট স্বচ্ছ, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন ঠিক সেইভাবে স্বচ্ছ রিক্রুটমেন্টই হবে। এখন এইটা না গোটা পশ্চিমবঙ্গবাসী চায়, এই সাফল্যটা আপনি পান, মানে আপনি এরকমভাবেই সফল হন যে এমন একটা মনে হয় না বিরোধীরা চায়, এটা আপনি ঠিক বলছেন। না গোটা দেখুন, বিরোধীরা আপনাদের রাজনীতিকরা কি চান সেটার বাইরে তো সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের প্রত্যেকটা লোক চান। আগে কি হতো আপনার সময় বা আমাদের সময় বা যখন আমরা ছাত্র ছিলাম, তখন ওই অমুক স্যার বা অমুক ম্যাডাম ভালো পড়ান, অমুক ম্যাডামের পড়া বা স্যারের পড়া ভালো লাগে না, এরকম হতো। এখন টিচারদের কথা উঠলে ওঠে যোগ্য না অযোগ্য, এ দুর্নীতি না স্বচ্ছ। এইটা একজন টিচার হিসেবে আপনাকে কতটা অস্বস্তি দেখালে? এটা মিডিয়ার ক্যাচলাইন হিসেবে ভালো। একদম ঘূর্ণি পিচে মনে হচ্ছে না ব্যাট করতে নেমেছি, কঠিন তো অনেক রকম হয়। যেটা ও বলছিল যে মনে হচ্ছে সেনোয়ানার মুরলীধরন বল করছে না না, যেটা হচ্ছে যে ধরুন আপনি সে অর্থে আপনি বিষয়টা কিছুই জানেন না, কারণ যে ঘটনা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, আপনি 2.5 ঘন্টার মিটিং, আমি বলছি মুখ্যমন্ত্রীও জানতেন না, মুখ্যমন্ত্রীর পক্ষেও জানা সম্ভব ছিল না। কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, প্রাইমারি হোক বা এসএসসি হোক, কোনোদিন আমায় জিজ্ঞেস করে বলেননি যে কে কোথায় নিচ্ছে। আমিও যেমন এসএসসিকে কোনোদিন বলিনি যে আপনাদের কারা কাদের দিয়ে করাচ্ছেন, এইসব নাম পাম, এইসব নাইসা টাইসা যে নাম এলো, আমি তো জীবনে শুনিনি, এ প্রথম শুনছি। ওই লোকগুলোর উপর রাগ ধরেন যে কিছু লোকের জন্য, তার মধ্যে কেউ কেউ হয়তো পার্টিতেও ছিলেন, তাদের জন্য আজকে এই অবস্থা। সেটা তো এখন বলে কি হবে, সেটা এক ধরনের রাগ নিশ্চয়ই হয়, এক ধরনের খারাপ লাগাও তৈরি হয়, কিন্তু কারণ এদের জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু খারাপ কথা শুনতে হলো কারুর জন্যে, যেটা ওনার প্রাপ্য নয়, যেটা উনি ডিজার্ভ করেন না। মামলাতে তো যা ভবিতব্য সেটা তো সুপ্রিম কোর্টের মানে রিভিউ পিটিশনের কি হবে সেটা। আরেকটা হচ্ছে যে অ্যাটলিস্ট 30 এপ্রিল অবধি, যতদিন না গরমের ছুটি পড়ছে, স্কুলগুলোকে চালু রাখা, কি পদ্ধতিতে চালু রাখবেন? কারণ টিচাররা যদি সত্যি না ফেরেন ক্লাসে, শিক্ষাকর্মীরা যদি ক্লাসে না ফেরেন, তাহলে তো ক্লাসগুলো 30 এপ্রিলের আগেই আর কাল থেকেই বন্ধ হয়ে যাবে। তো সেই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে ওটা মিট আপ করছেন? আমি তো সেই জন্যই বারবার আবেদন করছি যে আপনারা ক্লাসটা করুন, এবং এর মধ্যে বেশ কিছু 30 তারিখ ছুটি পড়ছে, তার মধ্যে আজকে হচ্ছে 10 তারিখ, এর মধ্যে বেশ কিছু ছুটি আছে, তো সত্যি কয়েকদিন অসুবিধা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দেরি হতে পারে বা খাতা দেখা? কোনো দেরি হবে না, যে সময় ওরা পর্ষদ এবং সংসদ ঘোষণা করেছিল। খাতা দেখা নিয়ে কোনো অনিশ্চয়তার জায়গা আপনাদের আছে যে এই যে চাকরিহারা শিক্ষকদের সিম্প্যাথি ওয়েভ একটা ক্রিয়েট করবে পশ্চিমবাংলার বিভিন্ন ভোট কেন্দ্রে, এবং তাতে তৃণমূলের অস্বস্তিকর, আমি তার মানে কি আপনি মনে করেন এই চাকরি তাদের চলে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনটা কি তাহলে একটা ফ্যাক্টর ছিল, যে এই বছর যাতে তৃণমূল আর একটু বিপাকে পড়ে? সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আর কি বলবো আমরা, বলুন? সেখানে আবার তারা দুর্নীতির কথাগুলোকে হাইলাইট করছেন কেন? না, আমি বলছি যে এই একটা তো ঘটনা ঘটলো, সে যে কারণেই হোক, একটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টের কারণেই হয়েছে, কিন্তু যেহেতু রাজনৈতিক দল হিসেবে, প্রশাসক হিসেবে আপনাদেরকে ফেস করতে হচ্ছে, কোথাও কি অস্বস্তিকর জায়গা তৈরি হচ্ছে কিনা? কেন আফটার অল শিক্ষক ব্যাপারটাই আমাদের
পশ্চিমবঙ্গের সমাজে অন্তত একটা অন্যরকম জায়গায় আমরা রাখি শিক্ষকদের, তো সেখানে কত অস্বস্তিকর জায়গা রাজনৈতিকভাবে তৈরি হচ্ছে কিনা সেটাই জানতে চাইছি। রাজনৈতিকভাবে অস্বস্তি তো এটা তখন থেকেই আছে যখন থেকে এটা আমাদের নিয়ে গ্রেপ্তারি, তদন্ত, হ্যাঁ, এই প্যানেল বাতিল, আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া, মানে একটা বড় বড় সময়ের অংশ জুড়ে কিন্তু একটা বড় টানাপোড়েন চলেছে। আপনি যেটা বলছেন অস্থিরতা বা এক ধরনের উচ্চাবচতা বা এক ধরনের মানে কি বলবো মানে এলোমেলো হয়ে যাওয়া, সেটা কিন্তু এটা এই যে কেবলমাত্র এই দিনের রায়ে প্রতিফলিত হলো তা নয়। গ্রেপ্তারির পরে যখন এই ঘটনা প্রথম এক্সপোজড হয় ইত্যাদি পরেও বেশ কয়েক 24-এ নির্বাচন হয়েছে। তার আগেও এই প্রশ্ন ছিল যে এই ঘটনা কি তাহলে 24-এর নির্বাচনকে প্রভাবিত করতে পারে।